কেন একজন মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও সময়ের অভাবে থাকে, আর অন্যজন ধীরে ধীরে নিজের সময়, সিদ্ধান্ত ও আয়ের ওপর নিয়ন্ত্রণ বাড়িয়ে ফেলে? ছোটবেলা থেকেই আমরা ভালো চাকরি কিভাবে পেতে হয় সেটা শিখি, কিন্তু খুব কমই শিখি কিভাবে এমন ইনকাম তৈরি করা যায় যা শুধু আমাদের উপস্থিতির ওপর নির্ভর করবে না। যদি সমস্যাটা অর্থের অভাব নয়, বরং অর্থের উপার্জনের ধরন হয়, একই পৃথিবীতে 4 ধরনের ইনকাম স্ট্রাকচার কিভাবে মানুষের ভবিষ্যৎ ও স্বাধীনতাকে বদলে দেয়, তাহলে প্রশ্নটা শুধু আমি কত উপার্জন করছি সেটি নয়, বরং আমি কোন পথে অর্থ উপার্জন করছি সেটি। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। বেশি অর্থ উপার্জন করলেই কি আর্থিক স্বাধীনতা আসে? তাহলে কেন উচ্চ আয় করেও নিজের সময়ের বিনিময়ে টাকা উপার্জন করে চলেন, আর কেউ এমন ব্যবস্থা তৈরি করেন যেখানে সময় ও সিস্টেমের সঙ্গে তার সম্পদও আরও বৃদ্ধি পেতে থাকে? রবার্ট টি কিওসাকি তার ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বইয়ে দেখিয়েছেন, পার্থক্যটা শুধু কত টাকা উপার্জন করছেন তাতে নয়, কিভাবে সেই অর্থ উপার্জন করছেন তার মধ্যে রয়েছে। আজ আমরা জানব ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট এর 4টি জগৎ, ইনকামের সঙ্গে টাইমের সম্পর্ক, এবং কিভাবে একটি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ধীরে ধীরে আপনাকে শুধু ইনকাম থেকে ওয়েলথ ক্রিয়েশনের দিকে নিয়ে যেতে পারে। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। পার্ট 1, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের 4টি পথ, কিন্তু লক্ষ্য একটাই। একজন মানুষ যখন প্রথমবার নিজের উপার্জনের দিকে তাকায়, তখন তার কাছে একটা বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, আর সেটি হলো মাসে কত টাকা আসছে। কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় যে একই পরিমাণ টাকা উপার্জন করেও দুজন মানুষের আর্থিক জীবন সম্পূর্ণ আলাদা হতে পারে। একজন হয়তো প্রতি মাসে স্যালারি পাচ্ছেন, বিল দিচ্ছেন, কিছুটা সঞ্চয়ও করছেন এবং পরের মাসের ইনকামের জন্য অপেক্ষা করছেন। অন্যজন হয়তো নিজের স্কিল দিয়ে কাজ করছেন। তৃতীয়জন এমন একটি বিজনেস তৈরি করেছেন যেখানে অন্য মানুষ এবং সিস্টেম কাজ করছে। আর চতুর্থজন নিজের ক্যাপিটাল এমন জায়গায় করে রেখেছে যেখানে সেই অর্থ ভবিষ্যতে আরও অর্থ তৈরি করার চেষ্টা করে চলেছে। বাইরে থেকে 4 জনকেই শুধু কাজ করে টাকা উপার্জন করা মানুষ মনে হতেই পারে, কিন্তু তাদের ক্যাশ ফ্লোর পথ এক নয়। আর এই পার্থক্যটি বোঝানোর জন্য রবার্ট কিওসাকি ইনকামের পৃথিবীকে 4টি ভাগে ভাগ করে দেখান। আচ্ছা, একটি মানুষকে কল্পনা করুন যে একটি নির্দিষ্ট কোম্পানিতে কাজ করে। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে স্যালারি তার অ্যাকাউন্টে চলে আসে। তার কাছে জব মানে শুধু কাজ নয়, এটি সিকিউরিটি, প্রেডিক্টেবল ইনকাম এবং একটি নির্দিষ্ট কেরিয়ার স্ট্রাকচার। সে জানে কত ঘন্টা কাজ করতে হবে, কোন দায়িত্ব পালন করতে হবে, এবং পারফরমেন্স ভালো হলে ভবিষ্যতে ইনকাম বাড়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু এই ব্যবস্থার একটি অদৃশ্য সীমা বা লিমিটেশন রয়েছে। তার ইনকামের সঙ্গে তার এমপ্লয়মেন্ট এবং টাইম এর একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। সে যতক্ষণ সেই রোলে কাজ করছে ততক্ষণ স্যালারি আসছে, কিন্তু কাজের সম্পর্কটি শেষ হয়ে গেলে ইনকামের প্রবাহও পরিবর্তিত হতে পারে। তাই তার ফাইন্যান্সিয়াল লাইফ অনেকটা এমন একটি কলের মতো, যেটি একটি নির্দিষ্ট উৎসের সঙ্গে কানেক্টেড। উৎসটি যতক্ষণ খোলা রয়েছে জল আসছে। তারপর আরেকজন মানুষ নিজের প্রফেশনের ওপর দাঁড়িয়ে ইনকাম তৈরি করছে। সে হয়তো একজন ডক্টর, লয়ার, কনসালটেন্ট, ফ্রিল্যান্সার অথবা কোনো স্কিল্ড প্রফেশনাল। এখানে সে আর কোনো এমপ্লয়ারের ওপর পুরোপুরি নির্ভর করছে না। সে নিজের কাজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করছে। প্রথমে দেখে মনে হয় সে সম্পূর্ণ স্বাধীন, কিন্তু কিছুদিন পর সে লক্ষ্য করল বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট আসলে সে নিজেই। সে কাজ না করলে কাস্টমারের কাজ থেমে যায়, ইনকাম কমে যায় এবং বিজনেসের গ্রোথও আটকে যায়।
অর্থাৎ এমপ্লয়ারের হাত থেকে কন্ট্রোল বেরিয়ে এলেও ইনকাম এখন নিজের স্কিল, এফোর্ট এবং টাইমের সঙ্গে আরও সরাসরি জড়িয়ে গেছে। নিজের বস হওয়া এবং নিজের সময় থেকে মুক্তি পাওয়া, এই দুটি যে এক বিষয় নয়, এই পার্থক্যটি এখানে আরও স্পষ্ট হয়। এরপর আরেকজন মানুষ অন্যরকম একটি পথ বেছে নেন। তিনি বুঝতে পারেন তিনি যদি প্রতিটা কাস্টমারের জন্য তাকে পার্সোনালি কাজ করতে হয়, তাহলে তার ক্যাপাসিটি সবসময় তার সময়ের মধ্যেই আটকে থাকবে। তাই সে নিজের কাজকে একটি সিস্টেমে পরিণত করতে শুরু করে। কাজের প্রসেস তৈরি করে, অন্য মানুষকে ট্রেন করা হয়, টেকনোলজি ব্যবহার করা হয়, কাস্টমার সার্ভিসের স্ট্রাকচার তৈরি করা হয় এবং এমন একটি বিজনেস এনভায়রনমেন্ট গড়ে ওঠে যেখানে অনারের প্রতিটি কাজ নিজে করা জরুরি থাকে না। আর এখন তার ভূমিকা বদলে যায়। সে আর শুধু কাজ করে ইনকাম তৈরি করছে না, সে এমন একটি সিস্টেম তৈরি করছে যা ভ্যালু তৈরি করতে পারে। এখানেই বিজনেস ওনারের মাইন্ডসেট আলাদা হয়ে যায়। নিজে সব কিছু করার বদলে এমন কিছু তৈরি করা যা অন্য মানুষ এবং সিস্টেমের মাধ্যমে বড় হতে পারে। আরেকজন মানুষ আরও এক ধাপ এগিয়ে ক্যাপিটালের দিকে তাকায়। সে বুঝতে পারে তার কাছে শুধু স্কিল বা টাইমই রিসোর্স নয়, তার কাছে যদি ক্যাপিটাল থাকে, সেই ক্যাপিটালও প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা যেতে পারে। তখন সে এমন অ্যাসেটস এবং ইনভেস্টমেন্ট খুঁজতে শুরু করে যেগুলো ফিউচার ক্যাশ ফ্লো বা গ্রোথের সম্ভাবনা তৈরি করতে পারে। এখানেই তাকে প্রতিটি ডলারের জন্য নিজের ঘন্টা দিতে হচ্ছে না, বরং তার ক্যাপিটাল একটি ইকোনমিক অ্যাসেটের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। মানি নিজে থেকে ইন্টেলিজেন্ট হয় না। আপনি কোথায় ক্যাপিটাল রাখছেন, কেন রাখছেন, রিস্ক কতটা, রিটার্ন কিভাবে তৈরি হবে এবং ওর্স্ট কেস সিনারিও কি, এইসব না বুঝে ক্যাপিটাল ব্যবহার করলে একই লেভারেজ আপনাকে এগিয়ে নেওয়ার বদলে পিছিয়েও দিতে পারে। এই চারটি অবস্থানকে পাশাপাশি রাখলে একটি গভীর পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথম দিকে মানুষের ইনকাম মূলত তার নিজের কাজের সঙ্গেই যুক্ত থাকে। সে কাজ করে, তারপর টাকা পায়। কিন্তু ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বদলালে ফোকাস চলে যায় সিস্টেম এবং ক্যাপিটালের দিকে, যেখানে লক্ষ্য হলো এমন কিছু তৈরি করা যা তার ব্যক্তিগত সময়ের বাইরে গিয়েও ভ্যালু তৈরি করতে পারে। এই পরিবর্তন শুধু প্রফেশন পরিবর্তনের বিষয় না, এটি ইনকামের সোর্স পরিবর্তনেরও বিষয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো কোয়াড্রেন্টই নিজে থেকে ভালো বা খারাপ নয়। একজন এমপ্লয় তার জব থেকে ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, স্কিল এবং ক্যাপিটাল তৈরি করতে পারেন। একজন সেলফ এমপ্লয়েড প্রফেশনাল নিজের এক্সপার্টিস ব্যবহার করে শক্তিশালী ইনকাম তৈরি করতে পারেন। আবার একজন বিজনেস ওনার সিস্টেম এবং পিপলের মাধ্যমে স্কেল করতে পারেন। আর একজন ইনভেস্টর ক্যাপিটাল ব্যবহার করে অ্যাসেটসের মাধ্যমে ফিউচার ইনকাম তৈরি করার চেষ্টা করতে পারেন। আসল প্রশ্ন হলো আপনার বর্তমান ক্যাশ ফ্লো কোন কোয়াড্রেন্টের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং সেটি আপনার ভবিষ্যতের ফাইন্যান্সিয়াল গোলের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। কারণ আপনি যদি আজকের ইনকামের পুরোটা শুধু আজকের লাইফস্টাইলের পেছনে ব্যয় করেন, তাহলে আগামীকালও আপনাকে একই ইনকামের জন্য কাজ করতে হবে। কিন্তু ইনকামের একটি অংশ যদি স্কিল, বিজনেস, প্রোডাক্টিভ অ্যাসেটস বা ইনভেস্টমেন্টের দিকে যেতে শুরু করে, তখন আপনার অর্থের ভূমিকা বদলাতে থাকে। টাকা তখন শুধু খরচ করার বস্তু থাকে না, ধীরে ধীরে এটি ভবিষ্যতের ইনকাম তৈরির একটি টুল হয়ে ওঠে। এই কারণেই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টকে শুধু 4 ধরনের মানুষ হিসেবে দেখলে এর আসল অর্থ ধরা পড়ে না। গভীরে গেলে এটি আসলে একটি প্রশ্নের দিকে নিয়ে যায়। আপনার জীবনে টাকা কোথা থেকে আসছে, আপনার সময়ের সঙ্গে তার সম্পর্ক কতটা, এবং আপনি কি এমন কোনো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তৈরি করেছেন যেখানে ভবিষ্যতে আপনি শুধু আপনিই নয়, আপনার সিস্টেম এবং ক্যাপিটালও কাজ করবে। পার্ট 2, ক্যাশ ফ্লো অর্থাৎ ইনকাম থেকে ওয়েলথ তৈরি করা। এবার মানুষটি নিজের ইনকামের দিকে শুধু একটি মান্থলি নাম্বার হিসেবে
না তাকিয়ে তার ফ্লো দেখতে শুরু করলো। স্যালারি বা বিজনেস ইনকাম অ্যাকাউন্টে ঢোকার পর কোথায় যাচ্ছে, কতটা খরচ হয়ে যাচ্ছে, কতটা ডেপ্টের পেমেন্টে চলে যাচ্ছে, আর কতটা এমন জায়গায় যাচ্ছে যেখান থেকে ভবিষ্যতে আবার ইনকাম তৈরি হতে পারে। এই পার্থক্যটি বুঝতে শুরু করলেই তার কাছে টাকার প্রকৃত চেহারা বদলে যায়। কারণ ইনকাম বেশি হলেই ওয়েলথ তৈরি হয় না। ওয়েলথ তৈরি হয় যখন আপনার ইনকামের একটি অংশ এমনভাবে পরিচালিত হয় যা ভবিষ্যতে আপনার ফাইন্যান্সিয়াল পজিশন আরও শক্তিশালী করতে পারে। একজন মানুষকে একবার কল্পনা করুন যার ইনকাম প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। প্রথমে স্যালারি বাড়ল, তারপর সে আরও বড় বাড়ি কিনল, আরও দামি গাড়ি কিনল, বাইরের খাওয়া বাড়ল, শপিং বাড়ল এবং লাইফস্টাইলের প্রতিটি স্তর একটু একটু করে এক্সপেন্সিভ হয়ে উঠল। কয়েক বছর পর তার ইনকাম আগের তুলনায় অনেক বেশি, কিন্তু মাসের শেষে তার হাতে থাকা অর্থ প্রায় একই থাকে। কারণ ইনকামের সঙ্গে সঙ্গে তার এক্সপেন্সেসের নদীটাও চওড়া হয়ে গেছে। সে বেশি উপার্জন করছে, কিন্তু বেশি উপার্জন করা অর্থ তাকে আরও স্বাধীন করছে না, বরং আরও লাইফস্টাইলের সঙ্গে তাকে বেঁধে ফেলছে। অন্যদিকে আরেকজন মানুষ ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে নিজের লাইফস্টাইল একই গতিতে বাড়ায়নি। সে তার ইনকামের একটি অংশ আগে সরিয়ে রাখে এবং এমন কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসেট তৈরি করে যেগুলো ভবিষ্যতে ক্যাশ ফ্লো বা গ্রোথের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রথম কয়েক বছর তার জীবন হয়তো খুব ড্রামাটিকভাবে বদলাবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বদলাতে শুরু করে। তার কাছে থাকা অ্যাসেট বাড়ে, সেই অ্যাসেট থেকে সম্ভাব্য ইনকাম তৈরি হয় এবং সেই ইনকাম আবার নতুন অ্যাসেট তৈরির কাজে ব্যবহার করা যায়। এখানে আসল পার্থক্য স্যালারির অঙ্কে নয়, টাকার গন্তব্যে। এই জায়গাতেই অ্যাসেটস এবং লায়াবিলিটির পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন মানুষ কোনো জিনিস কিনলেই সেটি তার ফাইন্যান্সিয়াল অ্যাসেট হয়ে যায় না। বাহ্যিকভাবে কোনো পারচেস খুব ভ্যালুয়েবল মনে হতেই পারে, কিন্তু সেটি যদি নিয়মিত আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, তাহলে ক্যাশ ফ্লো পার্সপেক্টিভ থেকে সেটির ভূমিকা যথেষ্ট আলাদা। অন্যদিকে এমন কোনো অ্যাসেট যা আপনার ইনকাম নিয়ে আসতে পারে বা ভবিষ্যৎ ভ্যালু তৈরি করতে পারে, সেটি আপনার ফাইন্যান্সিয়াল বেস শক্তিশালী করার সুযোগ তৈরি করে। ধরুন একজন ব্যক্তি এমন একটি বাড়ি কিনলেন যেখানে তিনি থাকেন। বাড়িটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তার সঙ্গে মর্টগেজ, মেইনটেনেন্স, ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং অন্যান্য এক্সপেন্সেস যুক্ত হতে পারে। অন্যদিকে ইনকাম প্রডিউসিং প্রপার্টি, বিজনেস ইন্টারেস্ট বা ইনভেস্টমেন্ট অ্যাসেট তার কাছে ক্যাশ ফ্লো তৈরি করতে পারে। এখানে বিষয়টি বাড়ি ভালো না ইনভেস্টমেন্ট ভালো এমন সরল বিচার নয়, বরং প্রশ্ন হলো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোন জিনিস টাকা তৈরি করছে এবং কোন জিনিস টাকা খরচ করছে। এই দৃষ্টিভঙ্গি ফাইন্যান্সিয়াল ডিসিশনকে আবেগের জায়গা থেকে নাম্বারসের জায়গায় নিয়ে আসে। এরপর মানুষটি বুঝতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুধু অ্যাকাউন্টেন্টের জন্য কোনো বোরিং ডকুমেন্ট নয়, এটি আসলে আপনার ফাইন্যান্সিয়াল লাইফের একটি ম্যাপ। ইনকাম কোথা থেকে আসছে, এক্সপেন্সেস কোথায় যাচ্ছে এবং অ্যাসেটস ও লায়াবিলিটিস কিভাবে আপনার ক্যাশ ফ্লোকে প্রভাবিত করছে, এই সব দেখা গেলে আপনি বুঝতে পারবেন আপনার অর্থের স্ট্রাকচার আসলে কেমন। অনেক মানুষ শুধু ব্যাংক ব্যালেন্স দেখে নিজের ফাইন্যান্সিয়াল হেলথকে বিচার করে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আজ কত টাকা আছে তার থেকে গুরুত্বপূর্ণ হতে পারে আগামী মাসে কত টাকা আসবে, কত টাকা বের হয়ে যাবে এবং কোন অ্যাসেটস ভবিষ্যতে ইনকাম তৈরি করতে পারবে। এখানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজন হয়, কারণ টাকা উপার্জন করা এবং টাকা বোঝা দুটি আলাদা স্কিল। একজন মানুষ খুব ভালো স্যালারি পেতেই পারেন, কিন্তু যদি তিনি জানেন না কিভাবে ঋণ কাজ করে, কিভাবে ট্যাক্সেস তার ইনকামকে প্রভাবিত করে, কিভাবে ইনভেস্টমেন্টের রিস্ক বিচার করতে হয় বা কিভাবে ক্যাশ ফ্লো পড়তে হয়,
তাহলে বেশি ইনকাম তার সমস্যার স্থায়ী সমাধান নাও হতে পারে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স অনেকটা এমন একটি ল্যাঙ্গুয়েজের মতো, যা জানলে আপনি মানির মুভমেন্ট পড়তে পারবেন। নাম্বারস তখন শুধু নাম্বারস থাকবে না, তারা আপনাকে বলে দেবে কোথায় শক্তি তৈরি হচ্ছে এবং কোথায় ফাইন্যান্সিয়াল লিকেজ হচ্ছে। আর এখানে এই ডেপ্থের বড় ভূমিকা আরও পরিষ্কার হয়ে যায়। ঋণ নিজে কোনো একমাত্রিক বিষয় নয়। প্রশ্ন হলো, ঋণ নিয়ে আপনি কি করছেন? যদি ঋণ এমন কনজামশনের জন্য নেওয়া হয় যার থেকে কোনো ফিউচার ক্যাশ ফ্লো তৈরি হচ্ছে না, তাহলে রিপেমেন্ট আপনার ফিউচার ইনকামের ওপর চাপ তৈরি করতে পারে। কিন্তু বিজনেস বা প্রোডাক্টিভ অ্যাসেটসের ক্ষেত্রে ঋণের ব্যবহার সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তবে লেভারেজ যত বড়, ভুলের সম্ভাব্য ক্ষতিও ঠিক ততই বড়। তাই ডেপ্থ ব্যবহার করার আগে ক্যাশ ফ্লো, রিপেমেন্ট ক্যাপাসিটি, রিস্ক এবং আন্ডারলাইং অ্যাসেট সম্পর্কে বোঝাপড়া থাকা অত্যন্তই জরুরি। মানুষটি এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করল। সে আর শুধু ইনকাম বাড়ানোর কথা ভাবল না, সে ভাবতে শুরু করলো ইনকামের কোয়ালিটি কিভাবে বদলানো যায়। স্যালারি ইনকামের সঙ্গে নিজের টাইম এবং এমপ্লয়ারের রিলেশনশিপ রয়েছে। সেলফ এমপ্লয়েড ইনকামের সঙ্গে তার পার্সোনাল এফোর্টসের সম্পর্ক রয়েছে। কিন্তু বিজনেস সিস্টেম এবং ইনভেস্টমেন্ট অ্যাসেটসের মাধ্যমে এমন ইনকাম স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করা যায় যেখানে ব্যক্তিগত টাইমের ওপর ডিপেন্ডেন্সি তুলনামূলকভাবে কম হতে পারে। তবে এই পরিবর্তনটি রাতারাতি হয়ে যায় না। একজন মানুষ প্রথমে নিজের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে শেখে, তারপর আননেসেসারি এক্সপেন্সেস চিহ্নিত করে, ঋণ সম্পর্কে সচেতন হয়, ইনকামের একটি অংশ অ্যাসেট ক্রিয়েশনের দিকে সরায়, স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল নলেজ অর্জন করে এবং ধীরে ধীরে এমন সিস্টেম তৈরি করার চেষ্টা করে যা ভবিষ্যতে আরও ক্যাশ ফ্লো তৈরি করতে পারে। অর্থাৎ ওয়েলথ বিল্ডিং কোনো সিঙ্গেল ট্রানজ্যাকশন নয়, এটি একটি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তৈরি করার একটি দীর্ঘ প্রক্রিয়া। শেষে মানুষটি বুঝতে পারে তার আসল লক্ষ্য হওয়া উচিত শুধু বেশি টাকা উপার্জন করা নয়। কারণ আপনি যদি 50,000 টাকা উপার্জন করে 50,000 টাকাই খরচ করেন, তাহলে আপনার ইনকাম আপনার জীবন চালাচ্ছে, কিন্তু ওয়েলথ তৈরি করছে না। আর যদি ইনকামের একটি অংশ এমন জায়গায় যেতে থাকে যা ভবিষ্যতে আবার ইনকাম বা ভ্যালু তৈরি করতে পারে, তাহলে ধীরে ধীরে আপনার মানি সিস্টেম বদলাতে শুরু করে। তখন টাকার পথটা ঠিক এমন হতে পারে: ইনকাম থেকে অ্যাসেট, অ্যাসেট থেকে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো থেকে আরও অ্যাসেট, অ্যাসেট থেকে আরও ক্যাশ ফ্লো। এই চক্র যত শক্তিশালী হয়, ততই একজন মানুষের ফাইন্যান্সিয়াল লাইফ শুধুমাত্র তার নেক্সট পে চেকের ওপর নির্ভর করে না, একটি বৃহত্তর স্ট্রাকচারের ওপর দাঁড়াতে শুরু করে। আর এখান থেকেই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের পরবর্তী প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি কিভাবে ইনকাম তৈরি করবেন যেখানে শুধু আপনার সময় নয়, সিস্টেম, পিপল এবং ক্যাপিটালও আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথের অংশ হয়ে উঠবে। পার্ট 3, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট। একসময় মানুষটি বুঝতে শুরু করলো নিজের ইনকাম বাড়ানোর একটা সীমা রয়েছে, কারণ একটি দিনের সময় সবার জন্যই 24 ঘন্টা। আপনি যত দক্ষই হন না কেন, নিজের প্রতিটি কাজ নিজে করতে থাকলে আপনার আর্নিং ক্যাপাসিটি শেষ পর্যন্ত আপনার অ্যাভেলেবল টাইমের মধ্যে আটকে থাকবে। তখন তার সামনে আরেকটি নতুন প্রশ্ন এলো: আমি কিভাবে এমন কিছু তৈরি করতে পারি যা আমার প্রতিটি ঘন্টার উপস্থিতির ওপর নির্ভর করবে না? এখানেই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের নেক্সট দিকটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এখানে লক্ষ্য শুধু নিজের বেশি কাজ করা নয়, বরং সিস্টেম এবং ক্যাপিটালকে কাজে লাগিয়ে ভ্যালু তৈরি করা। ধরুন একজন ব্যক্তি একটি ছোট ব্যবসা শুরু করলো এবং প্রথম দিকে সে নিজেই সেলস করছে, কাস্টমারের সঙ্গে কথা বলছে, অ্যাকাউন্টস দেখছে, ডেলিভারি সামলাচ্ছে এবং সমস্যার সমাধান করছে। ব্যবসা বৃদ্ধি পেল, কিন্তু তার ওয়ার্কলোডও একই সঙ্গে বাড়তে থাকলো। একসময় সে বুঝতে পারলো ব্যবসা তার জন্য কাজ করছে না, সে ব্যবসার জন্য কাজ করছে। এখানেই বিজনেস অনার
আর সেলফ এমপ্লয়েড ব্যক্তির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়। সেলফ এমপ্লয়েড মানুষ নিজের এক্সপার্টিস দিয়ে ইনকাম তৈরি করতে পারেন, কিন্তু বিজনেস ওনারের লক্ষ্য হলো এমন একটি রিপিটেবল সিস্টেম তৈরি করা যেখানে মানুষ, প্রসেস এবং টেকনোলজি একই সঙ্গে কাজ করে। তাই বিজনেস বড় করার জন্য শুধু ভালো প্রোডাক্টই যথেষ্ট নয়, দরকার এমন একটি স্ট্রাকচার যেখানে একজন কর্মী চলে গেলে পুরো বিজনেস কখনোই থেমে যাবে না। একজন কাস্টমারের জন্য নতুন করে সব কিছু তৈরি করতে হবে না, এবং ওনারের প্রতিটি ছোট ডিসিশনের জন্য তার উপস্থিতি বাধ্যতামূলক হবে না। সিস্টেমাইজেশন এখানেই গুরুত্বপূর্ণ। একই কাজকে এমনভাবে অর্গানাইজ করা যাতে কোয়ালিটি এবং প্রসেস বারবার রিপিট করা যায়। একটি রেস্টুরেন্টের কথা একবার ভাবুন। যদি রেস্টুরেন্টের খাবারের স্বাদ শুধু শেফের মুডের ওপর নির্ভর করে, তাহলে সেটি একটি ব্যক্তি নির্ভর অপারেশন। কিন্তু যদি রেসিপি, ট্রেনিং, কিচেন প্রসেস, ইনভেন্টরি এবং সার্ভিস স্ট্যান্ডার্ড এমনভাবে তৈরি করা থাকে যে ট্রেন্ড টিমড একই কোয়ালিটি বজায় রাখতে পারে, তখন বিজনেস একটি সিস্টেমের মতো কাজ করতে শুরু করে। এরপর আসে পিপল। বিজনেস ওনার সব কিছু নিজে জানবেন এমনটা বাস্তবসম্মত নয়, বরং তার শক্তি অনেক সময় একই জায়গায় থাকে যে তিনি এমন মানুষ খুঁজে বের করতে পারেন যারা তার নিজের স্কিলের ঘাটতি পূরণ করতে পারে। একজন ফাইন্যান্স বোঝেন, অন্যজন মার্কেটিং, কেউ টেকনোলজি বা কেউ অপারেশনস। প্রত্যেকে নিজের অংশ যোগ করলে বিজনেসের ক্যাপাসিটি একজন মানুষের ব্যক্তিগত ক্ষমতার বাইরে চলে যেতে পারে। তাই বড় বিজনেস শুধু প্রোডাক্টের ওপর দাঁড়ায় না, মানুষ, প্রসেস এবং লিডারশিপের ওপরও দাঁড়ায়। কিন্তু বিজনেস সিস্টেম তৈরি করার পরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে: ক্যাপিটাল কোথায় যাবে। এখানে ইনভেস্টরের দৃষ্টিভঙ্গি সামনে আসে। ইনভেস্টর শুধু কোনো অ্যাসেটের প্রাইস বাড়বে কি না সেটি দেখেন না, তিনি ক্যাশ ফ্লো, রিটার্ন, রিস্ক, ভ্যালুয়েশন এবং ফিউচার পোটেনশিয়াল বোঝার চেষ্টা করেন। অর্থাৎ আমি কি কিনবো প্রশ্নের আগে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে, আমি যে অর্থ বিনিয়োগ করছি সেটি কিভাবে রিটার্ন তৈরি করবে। একজন মানুষ যদি শুধু দাম বাড়বে এই আশায় কোনো অ্যাসেট কেনেন, তাহলে তার ডিসিশন অনেকটাই স্পেকুলেশনের ওপর দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু যদি তিনি বুঝতে পারেন অ্যাসেটের আন্ডারলাইং ভ্যালু কি, ইনকাম কোথা থেকে আসতে পারে, অপারেশন কস্ট কত, রিস্ক কি এবং ইনভেস্টমেন্টের ডাউনসাইড কোথায়, তাহলে তার ডিসিশন অনেক বেশি ইনফর্মড হতে পারে। তাই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এখানে আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ ইনভেস্টরের সবচেয়ে বড় টুল শুধু টাকা নয়, তার আন্ডারস্ট্যান্ডিং। এই পর্যায়ে লেভারেজের শক্তি সামনে আসে। একজন মানুষ নিজের ক্যাপিটালের পাশাপাশি টেকনোলজি, সিস্টেমস, পিপল এবং কখনো কখনো এক্সটার্নাল ক্যাপিটাল ব্যবহার করে একটি বড় ইকোনমিক আউটকাম তৈরি করতে পারেন। কিন্তু লেভারেজ অনেকটা ম্যাগনিফাইং গ্লাসের মতো। ভালো ডিসিশন হলে ফলকে বড় করতে পারে, আবার ভুল ডিসিশন হলে ক্ষতিকেও সেটি আরও বড় করতে পারে। তাই লেভারেজের আগে নলেজ এবং রিস্ক ম্যানেজমেন্ট দরকার। এখানে রিস্ক ম্যানেজমেন্টকে উপেক্ষা করলে পুরো স্ট্রাকচারটি দুর্বল হয়ে যেতে পারে। একটি বিজনেসের সেলস ভালো হলেও যদি ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট খারাপ হয়, বিজনেস সমস্যায় পড়তে পারে। একটি ইনভেস্টমেন্টের রিটার্ন আকর্ষণীয় হলেও যদি ডাউনসাইড সামলানোর ক্যাপাসিটি না থাকে, সেটি ফাইন্যান্সিয়াল প্রেশার তৈরি করতে পারে। তাই ফাইন্যান্সিয়াল গ্রোথের সঙ্গে সঙ্গে নিজের অ্যাবিলিটি টু সারভাইভ ইন আ ব্যাড আউটকামটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ লক্ষ্য শুধু কতটা লাভ করতে পারি নয়, ভুল হলেও কতটা ক্ষতি সামলাতে পারবো সেটাও ইম্পর্টেন্ট। আর এখানেই ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্ট এর পরিবর্তনটা আরও স্পষ্ট হয়ে ওঠে। এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড অবস্থায় ইনকামের প্রধান ইঞ্জিন হতে পারে আপনার নিজের কাজ। বিজনেস ওনারের অবস্থায় ইঞ্জিন হয়ে ওঠে সিস্টেম এবং পিপল। ইনভেস্টরের অবস্থায় ইঞ্জিন হয়ে ওঠে ক্যাপিটাল এবং অ্যাসেটস। অর্থাৎ একজন মানুষ ধীরে ধীরে নিজের পার্সোনাল এফোর্টের বাইরে আরও বেশি ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ব্যবহার করতে শেখে।
তবে এর অর্থ এই নয় যে চাকরি ছেড়ে সবাইকে বিজনেস বা ইনভেস্টমেন্টে যেতে হবে। বরং গুরুত্বপূর্ণ হলো এটি যে নিজের বর্তমান অবস্থান থেকে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তৈরি করা। একজন এমপ্লয়ি তার ইনকামের একটি অংশ দিয়ে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল তৈরি করতে পারেন। একজন প্রফেশনাল নিজের স্কিলের পাশাপাশি বিজনেস সিস্টেম তৈরি করতে পারেন। একজন বিজনেস ওনার প্রফিটের একটি অংশ প্রোডাক্টিভ অ্যাসেটে রাখতে পারেন। অর্থাৎ কোয়াড্রান্ট পরিবর্তনের পথ অনেক সময় একটি ধীর ফাইন্যান্সিয়াল ট্রানজিশন, কোনো ড্রামাটিক ওভারনাইট ডিসিশন নয়। শেষ পর্যন্ত মানুষটি বুঝল ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রশ্ন শুধু আমি কতটা ইনকাম করি নয়, আসলে প্রশ্ন হলো আমার অনুপস্থিতিতেও কি আমার ফাইন্যান্সিয়াল সিস্টেম ভ্যালু তৈরি করতে পারে। যদি উত্তর ধীরে ধীরে হ্যাঁয়ের দিকে যেতে থাকে, তাহলে তার অর্থের স্ট্রাকচারও বদলাতে শুরু করেছে। কারণ এক পর্যায়ে আপনার নিজের শ্রমই যদি ইনকামের একমাত্র ইঞ্জিন হয়, তাহলে আপনার আর্নিংয়ের সঙ্গে আপনার সময়ও বাধা থাকবে। কিন্তু যখন সিস্টেম, পিপল, টেকনোলজি এবং ক্যাপিটাল একসঙ্গে কাজ করতে শুরু করে, তখন আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনার ব্যক্তিগত আওয়ার্সের সীমা ছাড়িয়ে যাওয়ার সুযোগ পায়। আর ক্যাশফ্লো কোয়াড্র্যান্টের এই 4টি ঘর শুধু 4টি কেরিয়ার চয়েস থাকে না, এগুলো হয়ে ওঠে ইনকাম থেকে ইন্ডিপেন্ডেন্সের দিকে এগিয়ে যাওয়া 4টি আলাদা ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ। শেষ পর্যন্ত ক্যাশফ্লো কোয়াড্র্যান্ট আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। আপনি কি শুধু অর্থ উপার্জন করছেন, নাকি এমন একটি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তৈরি করছেন যা ভবিষ্যতেও আপনার জন্য কাজ করতে পারে? আপনার কাছে এই বইয়ের কোন ধারণাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো? ইনকাম, ক্যাশফ্লো নাকি ফাইন্যান্সিয়াল ফ্রিডম? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তবে মনে রাখবেন, আর্থিক স্বাধীনতা শুধু বেশি টাকা উপার্জনের গল্প নয়, নিজের সময় এবং সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার গল্প। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়।